আজকে চাটা পাবো না নাকি? উনুনে আর ছিল না দাদা বাবু, একটু অপেক্ষা করুন, এক্ষুনি চা বানিয়ে দিচ্ছি। হ্যাঁ, তাড়াতাড়ি করো। আচ্ছা মদন দা, অনেকদিন হলো হরেন কাকাকে চায়ের দোকানে দেখছি না, কি ব্যাপারে বলো তো? এই হ্যাঁ, আমিও দেখিনি, বেশ কয়েকদিন হলো। কি জানে, ভবঘুরে মানুষ, আজ এখানে তো কাল ওখানে। হ্যাঁ ছাড়ো, বাদ দাও। আরে ওই দেখো, নাম না নিতেই। ওই হ্যাঁ, তাই তো দেখছি, মনে হয় অনেক দিন বাঁচবে। দেখো আজ আবার কি গল্প শোনায়। কি গো হরেন কাকা, কোথায় ছিলে এতদিন? এই একটা কাজে একটু শহরে গেছিলাম, তাই কদিন আসতে পারিনি। বুঝলে মদন দা, মনে হচ্ছে আমাদের গ্রামে বোধহয় আর ভূত পাওয়া যাচ্ছে না, তাই শহরে গিয়ে ভূত ধরতে। আস্তে আস্তে শুনতে পাবে তো। তা কাকা, তোমার ব্যবসাপত্র কেমন চলছে বলো? বুঝলি মদন, অভাব আমার পরিবারের নিত্যদিনের সঙ্গী। তবে আরে শোনো শোনো, এইসব করে আর কতদিন চলবে? এসব ভূত চর্চা ছেড়ে এবারে একটু কাজে কর্মে মন দাও। মেয়েটা তো বিয়ে দিতে হবে নাকি? সেই তবে ঈশ্বরের কৃপায় কোনোদিন মোটা ভাত কাপড়ের অভাব হয়নি, আর কারোর কাছে হাত পাততেও হয়নি। এ জীবনে আর চাওয়ার মতন কিছুই নেই। তাহলে কাকা, তুমি ভূত চর্চা নিয়ে মোটের ওপর খুশি আছো, তাই তো? আরে অখুশি থাকবো কেন? এই সংসারে কুবের আর লক্ষ্মী ছাড়া প্রত্যেকের অভাব রয়েছে। টাকা দিয়ে কি আর দুনিয়ার সব সুখ কেনা যায় রে? কাকা শোনো, অত শত জানি না, আমি একটা কথাই বুঝি, আজকালকার দিনে পেট চালাতে গেলে টাকার প্রয়োজন। এসব বুজরুকিতে এখন আর মানুষজন বিশ্বাস করে না। আর ভূত আছে কি নেই সেই বিশ্বাস সম্পূর্ণ নিজের কাছে। যে সেই পরিস্থিতিতে পড়ে, সেই তখন সেই পরিস্থিতির মর্ম বুঝতে পারে, তার আগে নয়। দে দে, চাটা দে তো, কতক্ষণ ধরে অপেক্ষা করছি। ওই বানাতে করতে যেটুক সময় লাগে আর কি। তবে হরেন কাকা, আমি আপনার সঙ্গে একেবারে একমত। বাবা মালতী, তুই আবার ভূতে বিশ্বাস করিস নাকি? তারক, এই দুনিয়ায় আজও এমন কিছু আছে যা বিজ্ঞানের ভাষায় ব্যাখ্যা করা যায় না। বোধহয় এই কথাটা আমার থেকে ভালো আর কেউ এখানে বুঝবে না। কেন রে, তুইও কাকার সঙ্গে আজকাল ভূত ধরতে যাচ্ছিস নাকি? যা বলেছো। আমার সাথে যা ঘটেছে সেটা যদি আপনাদের বলি, আপনারা আমাকে পাগল ভাবতে পারেন। কেন, তুই কি আবার ভূত দেখলি নাকি? আমার সাথে যা ঘটেছে তা অত্যন্ত মর্মান্তিক। তা কি হয়েছে বল না। যদি কোনো সমস্যা থাকে আমি নিশ্চয়ই তা সমাধানের চেষ্টা করব। আপনি পারবেন আমার সমস্যার সমাধান করতে? আরে তুই আগে আমাকে তোর সমস্যাটা কথা তো বল, আমি শুনি। আমার সাধ্যের মধ্যে হলে আমি নিশ্চয়ই তার সমাধানের চেষ্টা করব। আমার সাথে যে ঘটনা ঘটেছে তা আমি মুখে বললে হয়তো কেউই আমাকে বিশ্বাস করবে না। সবাই এটাই বলবে যে আমার নিশ্চয়ই মাথার ব্যায়ামও আছে, আমি নিশ্চয়ই ভুল দেখেছি। আহা, তোকে কে কি বলছে আমি সেই কথাতে আসছি না। তোর সাথে কি হয়েছে সেটা আগে আমাকে খুলে বল। ঘটনাটা গতকাল রাত্রিরের। আমি একা বিধবা মানুষ, রাতের খাবার খেয়ে শুয়ে পড়েছিলাম। রাত তখন অনেকটাই গভীর। হঠাৎ আমার ঘুমটা ভেঙে গেল। তারপর অনেকক্ষণ ধরে ওই বাইরে কুকুরের ডাক শুনতে পাচ্ছিলাম। খুব সম্ভবত সেই ডাক শুনে আমার মাঝরাতে না এই ঘুমটা ভেঙে গেল। ডাকটা না আমার বড্ড চেনা। তো কথার মানে আমি কিচ্ছু বুঝতে পারছি না। হ্যাঁ কাকা, আমি ঠিকই বলছি। ওই ডাক সে আমার গেনুর। হ্যাঁ, সেই গেনুর যে আজ থেকে 3 বছর আগে নিরুদ্দেশ হয়ে গিয়েছিল। কি বলছিস এসব? হ্যাঁ, আমি ঠিকই বলছি কাকা। আমি আমার গেনুর গলা চিনতে একটু ভুল করিনি। ওই মুহূর্তে আমার একটা কথাই মনে হয়েছিল যে এত রাত্রিরে ও আমায় কেন ডাকছে। মনে তখন নানান প্রশ্ন দানা বাঁধতে শুরু করলো। ও কি আমায় কিছু বলতে চাইছে? এত বছর পর তাহলে কি ও আবার ফিরে এলো? আমি আর বিছানায় বসে থাকতে পারলুম না। বিছানা ছেড়ে দরজায় খিল নামিয়ে বেরিয়ে আইলাম বাইরে। তা থেমে যাচ্ছিস কেন, বল না। চোখের কোণে জমাট বাঁধা একরাশ জল মুছে ভারাক্রান্ত কণ্ঠে আবারও বলতে শুরু করলো মালতী। আমি ভুল ছিলুম না কাকা, ওটা আমার জ্ঞানই ছিল। একটা অদ্ভুত করুণ দৃষ্টি নিয়ে ও আমার দিকে তাকিয়েছিল আর ঘেউ ঘেউ করে তারস্বরে ডেকে যেন আমায় কিছু বলতে চাইছিল। তবে ও আমার আগের জ্ঞানু ছিল না। আগের জ্ঞানু ছিল না মানে? হ্যাঁ, আমি গেনুকে দেখেই বুঝতে পেরেছিলাম ও আমার আগের গেনু নয়। ওর দেহে কোনো প্রাণ নেই। এ গেনু যেন
সাক্ষাৎ মৃত্যুপুরী থেকে। তবু তবু সাহস সঞ্চয় করে আমি এগিয়ে গিয়েছিলাম ওর দিকে। আর আমি ওর কাছে এগিয়ে যাওয়া মাত্রই ও আমাকে পেলে কিছুটা দূরে এগিয়ে গেল। আমি স্পষ্ট বুঝতে পারলাম না ও আমাকে কিছু একটা দেখাতে চাইছে। আমিও গেনুর পিছু পিছু যেতে লাগলাম। এগিয়ে কোথায় গেলি? বেশ কিছুটা এগোতেই আমি দেখলাম গেনু জঙ্গলে ঢুকে গেল। আমি ওর পিছু পিছু এগোতে লাগলাম, তবে কিছুটা এগোনোর পরে আমি ওকে আর দেখতে পেলুম না। তুই গেনুকে আর দেখতে পেলি না? না, ও জঙ্গলে গিয়ে কোথাও যেন একটা মিলিয়ে গেল। আমি আর ওকে দেখতে পেলুম না। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, কিছুটা দূরে একটা বড় ঝোপের সামনে কেউ একজন লণ্ঠন হাতে কিছু একটা খুঁজছিল। আচ্ছা, তারপর? আমি ওই লোকটার কিছুটা কাছে যেতেই লোকটা খুব সম্ভবত আমার উপস্থিতিটা টের পেয়ে আমার দিকে ফিরে তাকায়। তখন এক মুহূর্ত সময় অপচয় না করে লোকটা ওখান থেকে দৌড়ে পালিয়ে যায়। ব্যাপারটা বেশ রহস্যজনক। আমি আর ওই লোকটাকে দেখতে পাই না, তবে আমি সাহস করে আরো কিছুটা এগিয়ে যাই। আর খানিকটা এগোতেই দেখি আমার নীলু দাঁড়িয়ে আছে। নীলু মানে তোর ছেলে? হ্যাঁ কাকা, আমার ছেলে নীলুর কথাই বলছি, যে আজ থেকে 3 বছর আগে উধাও হয়ে গেছিল। আমি দেখি ও আমার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। ওর চোখে এক রাশ জল। ও যেন আমায় কিছু বলতে চাইছে। আমি নিজেকে সামলাতে পারলাম না, ছুটে গেলাম ওর দিকে। দেখলাম ও ধীরে ধীরে মিলিয়ে গেল অন্ধকারে। তুই বলছিস তোর ছেলে 3 বছর আগে উধাও হয়ে গেছিল, আর তুই 3 বছর পর তাকে দেখছিস? হ্যাঁ কাকা, বিশ্বাস করো, আমি আমার নীলুকে উধাও হয়ে যাওয়ার 3 বছর পরে দেখেছি। তবে এই ঘটনাটা আগে 2বার হয়েছে। মানে? এই ঘটনাটা আগেও আমার সাথে 2বার হয়েছে। তবে গত 2বার গেনু আমাকে ডাকতো, আমি ওর পেছন পেছন জঙ্গলে যেতাম আর গিয়ে দেখতাম একটা লোক ঝোপের আড়ালে লণ্ঠন নিয়ে কিছু খুঁজছে, আর আমি কাছে গেলে এই লোকটা পালিয়ে যেত। এ তো মানে বিরাট বড় গল্প শোনালি রে মানতি। হ্যাঁ, এটা নিয়ে কি যেন বলে, আরে বলো না। আরে সিনেমা। হ্যাঁ, তুই যা গল্প শোনালি তাতে একখান সিনেমা হয়ে যাবে। যাকে অনেকক্ষণ ধরে এসব গাল গল্প শুনলাম, আর ভালো লাগছে না। এই যে মালতী, তুই বরং খাতায় 2 কাপ চায়ের দাম লিখে রাখ, কাল সকালে দিয়ে যাবো। ঠিক আছে? ঠিক আছে। আমি তোর মনে কষ্টটা বুঝতে পারছি রে মা। স্বামী সন্তান হারানোর যন্ত্রণা সেই বোঝে যে হারায়। আজ থেকে 3 বছর আগে যখন ছেলেটা নিরুদ্দেশ হলো, তখন একটা আশা নিয়েছিলাম, যাই হোক একদিন না একদিন ছেলেটা ঠিক ফিরে আসবে। কিন্তু কি? আমার ছেলেটা যে আর বেঁচে নেই কাকা, সেটা গতকালের ঘটনার পর একদম নিশ্চিত হয়ে গেছি। আর গেনু? স্বামীকে হারানোর পরে নীলু আর গেনুকে নিয়েই যে আমি বেঁচেছিলাম, সেই সুখ বোধহয় ভগবানের সহ্য হলো না। ওই কথায় আসে না, অভাগা যেদিকে যায় সাগর শুকায় যায়। তাই ঈশ্বর আমার কাছ থেকে আমার একমাত্র ছেলে নীলু আর গেনুকেও কেড়ে নিল। সবই নিয়তির খেলা রে। আচ্ছা, একটা কথা আমাকে বল, 3 বছর আগে ওর সঙ্গে কি হয়েছিল? আমি সত্যি জানি না কাকা। সেদিন নীলুর জন্মদিন ছিল। প্রত্যেক বছরের ন্যায় সেই বছরও ওর জন্মদিন উপলক্ষে একটা ছোট্ট আয়োজন করেছিলাম। ওই যে নীলু ঘর থেকে বেরোলো, আর ফিরল না। কাঁদিস না মা, কাঁদিস না। তোকে সান্ত্বনা দেওয়ার মতন ভাষা আমার নেই। আচ্ছা, একটা কথা বল, তোর সাথে এই ঘটনা কোনো বিশেষ দিন বা তিথিতে হয়? কাল তো 12ই ভাদ্র ছিল, অমাবস্যা তিথি। ওই দিনই তো আমার নীলুর জন্মদিন। আর প্রতি বছরই এই দিনে গেনু আমাকে ডেকে আমায় কিছু বলতে চায়, কিন্তু আমি কিছুই বুঝতে পারি না। আমি নিশ্চিত এই প্রতিটা ঘটনা একে অপরের সঙ্গে যুক্ত। এমন কিছু একটা ব্যাপার রয়েছে যেটা আমরা ধরতে পারছি না। আমারও তাই মনে হয়। তুই গেনুকে শুধুমাত্র ওই একটা বিশেষ দিন, মানে নীলুর জন্মদিনের দিনেই দেখতে পাস, আর বাকি যা বললি সেই সব ঘটনা ঘটে, তাই তো? আগে হ্যাঁ। মানে আসল ঘটনাটা কি সেটা জানতে আরো 1 বছর অপেক্ষা করতে হবে। এই শোন, তুই এত চিন্তা করিস না। পরের বছর ওই দিনে আমি আগে থেকে তৈরি থাকবো, ঠিক আছে? আর আমি নিজে দেখবো ঘটনাটা কি। আপনি সত্যি আসবেন কাকা? হ্যাঁ রে বাবা, আসবো, একদম চিন্তা করিস না। আমি ওই দিন ঠিক পৌঁছে যাব। যা কথায় কথায় অনেকটা দেরি হয়ে গেল রে। দোকান বন্ধ করে বাড়ি যা।
কেটে গিয়েছে একটা বছর। মালতীর মনে এখনো সেই রাতের স্মৃতি তাজা। আজ আবার 12ই ভাদ্র, অমাবস্যা। চারিদিকে বিরাজ করছে নিস্তব্ধতা। মালতী চুপচাপ বিছানায় শুয়ে, কিন্তু দু চোখে ঘুমের লেশ মাত্র নেই তার। হঠাৎ সেই চেনা কুকুরের ডাক শুনতে পায় সে। বুকের ভেতরটা কেঁপে ওঠে। দরজার বাইরে গেনু যেন আগের মতোই ডাকছে। আবার আবার সেই ডাক। আজও কি গেনু ফিরে এলো? কে কে বাইরে? কাকা, আপনি এত রাতে? আজ থেকে ঠিক 1 বছর আগে তোকে আমি কথা দিয়েছিলাম যে আজকের দিনে আমি তোর পাশে থাকবো, তাই আমি এসেছি। আমি যে আপনাকে কি বলে ধন্যবাদ দেব কাকা? এসব পরে হবে। তুই ঠিকই বলেছিলি, গেনু এই জগতের কেউ নয়। আজও সে ফিরে এসেছে তোর ডাকে সাড়া দিতে। দেখুন কাকা, ও আবার জঙ্গলের দিকে যাচ্ছে, ঠিক আগের বছরের মতো। চল 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 চল, আমরাও পিছু নি। আজ এই রহস্যের শেষ দেখেই ছাড়বো। আজ 1 বছর ধরে আমি এই দিনটার জন্য অপেক্ষা করেছি। আপনি আমার পাশে আছেন বলে একটু সাহস পাচ্ছি। তাড়াতাড়ি গেনুর পিছনে চল। চারিদিকে বিরাজ করছে ঘন অন্ধকার আর নিস্তব্ধতা। চলতে চলতে গেনু জঙ্গলের গভীরে গিয়ে হঠাৎ মিলিয়ে যায়। দেখলেন কাকা, দেখলেন গেনু কেমন মিলিয়ে গেল? হ্যাঁ, তাই তো দেখছি রে। ওই যে ওই লোকটা, ওই লোকটাকেই আমি দেখেছি লণ্ঠন নিয়ে কিছু যেন একটা খোঁজার চেষ্টা করে, আর আমার পায়ের শব্দ পেলেই পালিয়ে যায়। সাবধানে চল, সাবধানে চল, যেন টের না পায়। হরেন আর মালতী জঙ্গলের গভীরে পৌঁছায়। হঠাৎ তারা দেখতে পায় একটা লোক লণ্ঠন হাতে ঝোপের আড়ালে কিছু খুঁজছে। তাদের পায়ের আওয়াজ পেয়ে লোকটা চমকে ওঠে, লণ্ঠন ফেলে পালাতে যায়, কিন্তু অন্ধকারে পাথরে পা লেগে সে মাটিতে পড়ে যায়। এই এই এই, কোথায় পালাচ্ছ? দাঁড়াও, বলো কে তুমি? আমি আমি কিছু বলবো না, দয়া করে ছেড়ে দাও। আমাকে দেখে পালিয়ে যাচ্ছ কেন? আমি তোমাকে ধরে নিয়েছি, পালানোর কোনো সুযোগ নেই। এই নিমাই, তুমি এখানে এত রাতে কি করছো এখানে? কাকা 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 কাকা, দেখুন দেখুন, ওই তো ও আমার নীলু কাকা। ও হাসছে, কিন্তু আবার আবার মিলিয়ে গেল। আরে, আর নিমাই জ্যাঠা, আপনি এখানে এই পোশাকে? আপনি কি তন্ত্র সাধনার সঙ্গে যুক্ত? আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দাও। এই চুপ, একদম চুপ। আর একটা মিথ্যে কথা তুমি বলবে না। এত রাতে এই গভীর জঙ্গলে তুমি কি করছো? আমি একটা কাজে এসেছিলাম। সেটাই তো জানতে চাইছি যে তুমি এখানে কি করতে এসেছো। তোমার এই পোশাক তো অন্য কথা বলছে। সত্যি গোপন করার চেষ্টা করে কোনো লাভ নেই নিমাই, তুমি ধরা পড়ে গেছো। তুমি যদি সত্যি কথা না বলো, আমি এই মুহূর্তে গ্রামের সব লোককে ডেকে আনবই বলে দিলুম। তারপর গ্রামের লোকই তোমার বিচার করবে। না না, দয়া করে আমার এত বড় ক্ষতি করো না। তাহলে সব সত্যি কথা বলো। পাপ করেছি, পাপ। ছোট থেকে লোভের বশীভূত হয়ে পাপ করেছি। পাপ? কোন পাপের কথা বলছেন আপনি নিমাই জ্যাঠা? তাহলে শোনো, আমি আমার বাল্যকাল থেকেই শুনে এসেছি আমাদের 7 পুরুষের গুপ্তধন নাকি এই জঙ্গলেই কোন একটা স্থানে লুকানো আছে। কোথায় সেটা কোনোদিন জানতে পারিনি। আমি এটাই ভেবেছিলাম, সে গুপ্তধন একবার যদি আমার হাতে আসে তাহলে আমার বাকি জীবনটা রাজার হালে কাটবে। তারপর? কিন্তু আমি এটা বুঝতে পারিনি ওই গুপ্তধন একজন সাধারণ মানুষের পক্ষে খুঁজে বের করা অসম্ভব। এর জন্য আমাকে সাহায্য নিতে হতো তন্ত্র সাধনার। না থেমে বাকিটা বলো। হ্যাঁ, আমার বাল্যকাল থেকে একটাই উদ্দেশ্য ছিল, কিভাবে ওই গুপ্তধন নিজের করে নেব। সেই জন্য আমি নানান পথ খুঁজতে থাকি, আর খুঁজতে খুঁজতে একদিন সেই পথ আমাকে বাতলে দেয় এক অঘরী তান্ত্রিক। সেই অঘরী আমায় বলেছিলেন আমি সেই গুপ্তধন পাবো, আর আমাকে গুপ্তধন পাওয়ার রাস্তা দেখাবে একজন 10 বছর বয়সী শিশু। তিনি আরও বলেছিলেন ওই শিশুটিকে তার 10ম জন্মদিনের দিন বলি দিয়ে 1 বছর সব সাধনা করতে হবে, আর 11তম জন্মদিনে সেই শিশুরই আত্মা আমায় পথ দেখাবে। সেদিন যখন নীলু আমার ভিটে পায়েস দিতে এসে বলল যে আজ ওর 10ম জন্মদিন, তখনই অঘরী বাবার কথাটা আমার মাথায় ভেসে ওঠে। আর আমি সুযোগটা হাতছাড়া করতে চাইনি।
তার মানে আপনি আমার নীলুকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আমি নীলুকে বলি দিয়ে ওকে পুঁতে দিয়েছিলাম। নিমাই, তুমি এত নিচে নামতে পারলে? নিজের স্বার্থের জন্য একটা নিরীহ প্রাণের বলি দিতে তোমার হাত কাঁপলো না? আমি নিরুপায়। নীলুকে বলি দেওয়ার পর আমি ওই দিন একটা রাত জঙ্গলে অপেক্ষা করেছিলাম এটাই দেখার জন্য যে কেউ ওর খোঁজে আসছে কিনা। এ কি, কুকুরটা আর এখানে কোথা থেকে এলো? এই কুকুরটাকে কোথায় যেন একটা দেখেছি, ঠিক মনে করতে পারছি না। কুকুরটার ডাক শুনে আবার যদি লোকজন জড়ো হয়ে যায়, আমি আবার বিপদে পড়ে যাব। তার আগে এটাকে শেষ করে দিতে হবে। নিমাই একটা মোটা লাঠি নিয়ে পেছন থেকে কুকুরটার মাথায় মারতেই কুকুরটা লুটিয়ে পড়ে, চোখ বেয়ে পড়তে থাকে জলের ধারা। আমি নীলুকে বলি দেওয়ার পর তাকে বন্দি করেছিলাম, কিন্তু কুকুরটাকে মারার পর আমি তাকে ফেলে দিই। তারও যে একটা আত্মা রয়েছে সেটা আমি ভুলে গিয়েছিলাম। সেই জন্যই গেনু আমাকে এই দিনটায় ডেকে নিয়ে যায় জঙ্গলে। আমার একটা ছোট্ট ভুলের জন্য আজও আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারিনি। আপনার মধ্যে মনুষ্যত্ব বোধ বলে কিচ্ছু নেই? একটা নিরীহ প্রাণকে নিজের স্বার্থের জন্য বলি দিতে আপনার হাত কাঁপলো না? ও তো আপনার নাতির বয়সী। সি নিমাই জ্যাঠা, সি, এর শাস্তি আপনাকে পেতেই হবে। ঈশ্বর আপনাকে শাস্তি দেবে। তুমি যে পাপ করেছো নিমাই, তার কোনো ক্ষমা নেই। আমি জানি আমি অন্যায় করেছি, আর তার কোনো ক্ষমা নেই, আমি সেটাও জানি। তবে এই পাপের বোঝা আমি আর বহন করতে পারছি না। আমি তোমার ছেলেকে মুক্ত করে দিচ্ছি, তারপর আমার যা পরিণতি হবার সেটাই হবে। আমি আর পারছি না, এই পাপের বোঝা বয়ে চলা আমার পক্ষে অসম্ভব। হে নীলু, আমি তোমার আত্মাকে মুক্তি দিচ্ছি। তুমি আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো। নিমাইয়ের কথা শেষ হতে না হতেই অন্ধকারে বুক চিরে আবির্ভাব হয় নীলু আর গেনুর আত্মার। নীলুর চোখে অশ্রু, গেনুর চোখে জলজলে প্রতিশোধের আগুন। নীলু, আমার নীলু, আমার নীলু। না না, আমাকে ছেড়ে দাও। আমি ভুল করেছি, আমি পাপ করেছি। এক অদ্ভুত অতিপ্রাকৃত শক্তি নিমাইকে ঘিরে ধরে। বাঁচাও, বাঁচাও। আজ ওরা মুক্ত। নিমাই আজ ওর পাপের শাস্তি পেয়েছে। নিমাইয়ের নিথর প্রাণহীন দেহটা পড়ে রইল জঙ্গলে। নীলুর মুখে ফুটে উঠেছে সেই ম্লান হাসি। সেই মুখে নেই কোনো কষ্ট, যন্ত্রণা আর ক্রোধের ছাপ। নীলু আর গেনু দুজনেই ধীরে ধীরে মিলিয়ে গেল। তখন ভোরের আলো ফুটছে।